It's match number 32 of this Dutch Bangla Bank Bangladesh Premier League powered by Rocket and co-sponsored by Nexus Pay, where Khulna Tigers taking on Sylhet Strikers. Danny Morrison was down there with the two captains. Sylhet Strikers captain won the toss and opted to bat first. Yeah, I think it's a good decision because you have to have that sort of a belief when you look at the side. I'm always very keen to see the likes of Zakir Hassan. Khulna Tigers squad, on the other hand, skipper Mehdi Hasan Miraj once again have to lead from the front for Khulna Tigers, and it's gonna be an interesting game. George Munzi, 136 runs. চিটাগং পর্বে রাতের খেলায় প্রতি ম্যাচেই আগে ব্যাট করা দল জিতেছে। কমবক্সে মনজুর মোর্শেদ ও হাবিবুল বাশির সুমন। দারুণ শুরু মেহেদী হাসান মিরাজের। এবারে অনেকখানি বাইরে স্ল্যাশ করেছেন এবং আউট। আবারও প্রথম ওভারে মিরাজের সফলতা। তবে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান না ফিরিয়েছেন রাইট হ্যান্ডেড রনি তালুকদারকে। ইনফর্ম রনিকে। আমির জামাল বলটা হয়তো একটু পরে দেখেছেন, আলোর কারণে হয়তো একটু হারিয়ে গেছিল, কিন্তু ক্যাচটা ধরতে ভুল করেননি। রনি তালুকদার অফ স্টাম্পের বাইরে একটা বল পেয়েছিলেন, একটু ক্যাজুয়াল স্কোয়ার ড্রাইভ। রনি তালুকদারের গত ম্যাচে দারুণ ব্যাট করেছিলেন, এবার হয়তো প্রথম বল একটু সাবধানে মারতে গিয়েছিলেন। আরেকটু জোরে যদি মারতে পারতেন তাহলে ডেফিনেটলি বলটা বের হয়ে যেত। খুলনার প্রথম ওভারে সাফল্য। মেহেদী হাসান মিরাজ গত ম্যাচে প্রথম ওভার 2 উইকেট পেয়েছিলেন, এবারে কিন্তু প্রথম ওভারটা দারুণ বল করলেন, 1 ওভার 1 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন। জাকির হাসান নতুন ব্যাটসম্যান, দারুণ ফর্মে রয়েছেন। এবারে ফ্লিক করেছেন, তুলে দিয়েছেন, দারুণ পিক আপ শট। বল চলে গেছে ওই মোটর বাইকের কাছে। ইটস আ 6 ম্যাক্সিমাম। দারুণ পিক আপ শট জর্জ মুন্সির। তার ব্যাটিং ক্যারিয়ার আমরা দেখি 512 6বার টুর্নামেন্টের, তিনি কিন্তু এই ধরনের ব্যাটিং করে অভ্যস্ত। হাই স্ট্রাইক রেট, বাট এবার বিপিএল একটু ভিন্ন মনসুকে দেখতে পেয়েছি। আজকে হয়তো তার ব্যাট হাতে নতুন কিছু দেখতে পারবো। তার ইন্টেন্টটা কিন্তু প্রথম ওভার থেকে তিনি দেখাচ্ছেন, এর আগের ম্যাচগুলিতে যেটা আমরা দেখতে পারিনি। এবার তুলেছেন, বিউটিফুল শট, ইনসাইড আউট। ইনফর্ম ব্যাটসম্যান জাকির হাসান, সেই আত্মবিশ্বাসটাই যেন ঠিকরে বেরোলো এই শটে। রিভার্স সুইপ খেলতে চাইলেন, এবার কিন্তু সফল হয়েছেন। বাইসেক্ট করতে পেরেছেন পয়েন্ট এবং গালির ফিল্ডারের মাঝখান দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে। সিলেট স্ট্রাইকার ব্যাটসম্যানদের কিছু একটা করতেই হবে। মুন্সি এবং জাকির দুজনই 100 রান স্ট্রাইক রেটে রান করছেন, ব্যাট করছেন। 4.2 ওভার থেকে মাত্র 24 রান। একটা স্ট্রাইক রেট কিন্তু 6 রানেরও নিচে। পাওয়ার প্লেতে কিন্তু যে প্রত্যাশিত রানটা তারা এখনো পাননি। ভালো শট এবার মুর্শিদ, ভালো রিভার্স সুইপ। এর আগের বলটা প্লেস করেছেন, এবার ফুল ব্লেডে খেলেছেন। ব্যাক টু ব্যাক 4 মনজির ব্যাটে। আগেরটাকে প্রপার রিভার্স সুইপ বলা গেল, এবারটাকে হয়তো সেটা বলা যাবে না। তবে তার ইন্টেনশনটাই ছিল কাভার অঞ্চলে ঠেলা, খুব বেশি ঘোরানোর চেষ্টা করেননি। তিনি জানেন ইনফিল্ড পেরোনো গেলে 4 হবেই, সেই কাজটাই তিনি করে দিয়েছেন। কি কোনো পরিবর্তন আনবেন কিনা মিরাজ তার লাইন লেংথে বা ফিল্ড সেটআপে? লেটস সি। এবার কিন্তু নিজের মতো করে নিজের শটটাই খেলতে পেরেছেন, ব্যাকওয়ার্ড স্কয়ারলেগ ক্লিয়ার করতে পেরেছেন। আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তাকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, বারবার অফ স্টাম্পের বাইরের বলে তিনি চালাতে ব্যর্থ হচ্ছিলেন। বোলারকে এলোমেলো করেছেন, এখন নিজের শটটা খেলছেন। বিউটিফুল ব্যাটিং, প্রথম দুটা রিভার্স সুইপ, এবং সে কারণেই মিরাজ কিন্তু তার লাইন পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এবং মনজির যেটা স্ট্রং জোন সেই জায়গায় বলটা করেছেন। টানা 3টা 4। এবারে রিভার্স সুইপ, আবারও এলিভেশনটা হয়েছে, আবারও 4-4টা 4 মিরাজের বলে। তৃতীয় ওভার একটু বেশি করে ফেললেন কিনা শোন ভাই? আমি যখন মিরাজ বল হাতে এসেছিলেন আমি কিছুটা সেটা আমার মনে হয়েছিল। সম্ভবত আমরা যে কথাটা বলি ম্যাচ আপ, লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, সো অস্পিনারকে বল করতে হবে। কিন্তু আবু হায়দার রনি কিন্তু ভালো বল করছেন, তিনি কিন্তু পরাস্ত করেছিলেন কয়েকবার মুন্সিকে। মুন্সির গেটওয়ে শট এটাই, বাট থার্ড বলটাতে কিন্তু মিরাজ কিন্তু ফলো করেছিলেন মুন্সিকে। সম্ভবত অফ স্টাম্পের বাইরে বল করলে ভালো করবেন এই শটটা, এই বলটা। বাট এবার মুন্সি ব্যাটের উপরে পেয়েছেন, পাওয়ারফুল ব্যাটসম্যান। যদি ব্যাটের উপরে পেয়ে যান তাহলে কিন্তু তিনি মাঠের বাইরে বল ফেলে দেবেন। 5 ওভার শেষে সিলেট স্ট্রাইকার্সের রান 42 1 উইকেটে।
প্রথম 4 ওভারে তারা যত রান করেছিল তার চেয়েও বেশি রান এলো শুধুমাত্র এই পঞ্চম ওভারে। এই একটা ওভার করার জন্য মিরাজ হয়তো নিজেকে দোষতেই পারেন। 23 রান এই ওভারে দিয়েছেন মিরাজ। প্রথম বলে সিঙ্গেল, এরপর টানা 4টা 4-এর পরে একটা 6 করেছেন। পরের বল স্ল্যাশ করেছেন মুমজি, 4 হয়ে যাবে। ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মুমজি। মিরাজ তাকে সেট হওয়ার সময়টা এনে দিয়েছেন, সুযোগটা দিয়েছেন এবং সেই সুযোগটা তিনি 16 আনা কাজে লাগিয়েছেন। পরের ওভারেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। অফস্টাম্পের বেশ বাইরে বল করেছিলেন হাসান মাহমুদ, বাট এই ক্ষেত্রে মুন্সি দেখালেন আমিও স্কোয়ার কাট মারতে পারি। বলের উপরে চড়াও হয়েছিলেন, দারুণ স্কোয়ার কাট। 6টা বলেই বাউন্ডারি মুনজির। আবার মেরেছেন 7 মিরাজের 5টা বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন, হাসান মাহমুদের 2 বলেও বাউন্ডারি। জাস্ট লুক অ্যাট দ্যাট স্ট্রাইক রেট। 42-এ পৌঁছে গেছেন মুনজি। সিলেটের রান মোটে 51, তার মধ্যে 42ই করেছেন মুনজি 23 বলে। 182 তার স্ট্রাইক রেট। আউটস্ট্যান্ডিং ব্যাটিং বাই মুনজি। গত ওভারে 23 রান, এই ওভারের প্রথম 4টা বল থেকেই 9টি রান এসেছে, ব্যাক টু ব্যাক 4 মেরেছেন। আবার কিন্তু চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, বিশাল 6 হবে, হয়েছেও তাই। গ্যালারিতে ক্যাশ হয়েছে, দারুণ শট। হোয়াট আ পাওয়ার প্লে বাই সিলেট, স্পেশালি হোয়াট আ পাওয়ার প্লে বাই জর্জ মুনজি। 24 বলে 48, 200 স্ট্রাইক রেট, 6টা 4, 3টা 6। এখনো শেষ হয়নি, একটা বল বাকি আছে। আমি ভাবছিলাম পাওয়ার প্লে শেষ হয়ে গেছে। টানা 8টা বাউন্ডারি সম্ভবত হাঁকালেন জর্জ মুনজি। নাবিল, হাসান মাহমুদ কিন্তু অভিজ্ঞ একজন বলার, অনেকদিন ধরে খেলছেন বাংলাদেশ দলে খেলে থাকেন, আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এবার কিন্তু জাকির যোগ দিলেন, ব্যাকওয়ার্ড স্কোয়ারলে ক্লিয়ার করলেন 4। জাস্ট হেল্প করেছেন বলটাকে। জাকির হাসান এবার কিন্তু দারুণ ফর্মে আছেন। বলটা কিন্তু অত খারাপ ছিল না, জাস্ট গুড ক্রিকেটিং শট। লেগ স্ট্যাম্প লাইনে ছিল, দারুণ প্লেস করেছেন জাকির। মাথায় ছিল যে ফাইন লেগটা কোথায় আছে এবং পিক করেছেন সেটাই। অত লম্বা ব্যাটসম্যান নন, কিন্তু শর্ট অফ লেন্থ বলটা তো দারুণ পুল খেলতে পারেন জাকির হাসান। ফ্রন্ট ফুটে পুল খেলেছেন। Just change the angle, so we'll have to wait and see. I heard 2 sounds. Yes, it's been given as a run, so it's a 50. It's a very well made 50. এবার তুলে মেরেছেন মানজি তার জোনে। দারুণ শট মানজির। ফর্মে ফিরেছেন এবং ক্যাপিটালাইজ করছেন। গো মনসি গো। আজকে তার ব্যাটে ভালো লাগছে এবং আর তিনি নিশ্চয়ই আর থামতে চাইবেন না। একটু শর্ট অফ লেন্থ বল ছিল মিড স্ট্যাম্প লাইনে এবং জর্জ মুন্সি এই শটটা দারুণ খেলেন। দারুণ পাওয়ার জেনারেট করতে পারেন জর্জ মুন্সিতে। মুন্সিকে 3-4 বার পর এবার বোল্ড হয়ে গেলেন জর্জ মুন্সি। দারুণ বল আবু হায়দার রনির। ওয়াটার ডেলিভারি। এই সময়ে ইনফর্ম জর্জ মুন্সিকে 103 কিলোমিটার গতিতে বল করার সাহসটা তিনি দেখিয়েছেন এবং এই সাহসটা তাকে উইকেট এনে দিয়েছে। মহামূল্যবান জর্জ মুন্সির উইকেট। স্লোয়ার ডেলিভারি, আগেই খেলে ফেলেছিলেন শটটা মুন্সি। সেটাই বলছিলাম, কনফিডেন্স কিন্তু আবু হায়দার রনিও গেইন করেছিলেন, তবে সেই কনফিডেন্সটা মিরাজ কাজে লাগাননি। কিন্তু তাকেই আবার সেটা ব্যাক করাতে হয়েছে। ক্রেডিট গোজ টু অবশ্যই আবু হায়দার রানি, এবং তিনি তার যে ব্যাকহ্যান্ড ডেলিভারিটা, সেটা কিন্তু জর্জ মুন্সির ব্যাট এবং প্যাডের যে মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপটাকে তিনি ব্যবহার করলেন। এত সুন্দরভাবে ভেতরে ঢুকলো যে বোল্ড হয়ে গেলেন তিনি। কাদিম এলাইন এসেছেন ব্যাটিং করতে। আজকে একটু এক্সপেকটেশন ছিল করেন কিনা আজকে। প্রথম বলটায় দারুণ কানেক্ট করেছেন ওখানে কাদিম এলাইন। একেবারে হাফ বলি লেন্থে পেয়ে গিয়েছিলেন, কিন্তু স্টাম্পের অনেক বাইরে সুন্দর কানেকশনটা হয়েছে। 4 বোঝা যাচ্ছে খুব বেশি এক্সপ্রেস ক্রিকেটার তিনি না, মাত্র 15টা ম্যাচ খেলেছেন টি-20 ক্যারিয়ারে, 200-র নিচে তার রান। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে তার কানেকশনটা খুব সুপারব হয়েছে। পয়েন্টের ফিল্ডার নড়ারও সুযোগ পাননি। এবার কিন্তু জাকির যেটা খেলতে চাইলেন সেটা পারেননি, কিন্তু একেবারে ব্যাটের হ্যান্ডেলের অংশে লেগে একেবারে লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 4 রান কিন্তু পাবেন। ফেরত জোন্সকে আমরা দেখছিলাম সাইড বেঞ্চে বসে আছেন, তার জায়গায় হয়তো কাদিম আলেমকে খেলাচ্ছে। একটু স্লোয়ার টাইপ ডেলিভারি, 119-এ বলটা করা হয়েছিল। খারাপ করেছিলেন, খারাপ জায়গায় করেছিলেন তা না, তবে টপেজ হয়ে গেছে এবং ও ধরনের ক্ষেত্রে ফিল্ডার রাখা আসলে সম্ভব না। করতাম
কাদিম আলীন কিন্তু আউট হয়ে গেলেন সেখানে। এবং মনে হচ্ছিল তিনি প্রতি বলে চার্জ করবেন এবং খুব কনভিন্সিং তাকে মনে হচ্ছিল না, কিছুটা নার্ভাসনেসে ভুগছেন এবং অবশেষে উইকেটে উপহার দিয়ে এলেন সালমান ইরশাদ। তার প্রথম উইকেট, শর্ট অফ দ্য লাইন ডেলিভারি ছিল, দেখাচ্ছেন সেটাই যে আমিই তাকে ওই জায়গায় খেলতে বাধ্য করেছি। আম্পায়ার মাসুদুর রহমান মুকুল তিনি বলছেন যে একটু চেক করে নিই, অসুবিধা নাই, চেক করা হোক। তবে মিরাজকে দেখে মনে হয়েছে তিনি কনফিডেন্ট। ইটস এ ক্লিন ক্যাচ, খুব বেশিক্ষণ হয়তো চেক করার প্রয়োজন পড়বে না, কারণ মিরাজ কিন্তু বাউন্ডারি রোপ থেকে ভেতরেই ছিলেন, বাইরে যাওয়ার প্রয়োজন পড়েনি, বডি ব্যালেন্সটা ঠিক রাখতে পেরেছিলেন। গুড ক্যাচ বাই মিরাজ। ব্যালেন্সটা খুব সুন্দর ছিল, এক পায়ে একটু লাফালেনও নিজেকে ব্যালেন্সটাকে আরও একটু পারফেক্ট রাখার জন্য। বসিতর সঙ্গে হাই ফাইভ করার আগে নিজের পজিশনটাকে ঠিক করেছিলেন। আউটই হবেন এবং আউটই সিদ্ধান্তটা এলো। আজকে দুই অনফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন এবং মাসুদুর রহমান মুকুল। কাদিম আলাইন, কট মেহেদি, বোল্ড ইরশাদ 9 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। তৃতীয় উইকেটের পতন ঘটেছে এবং 10 ওভারের আগেই জাকের কাছে নামতে হলো। সালমান ইরশাদ আউটসাইড এজ, 4 হয়ে যাবে। আনলাকি সালমান, ভালো জায়গায় বলটা করেছেন, তবে জাকিরকে ক্রেডিটটা দিতে হবে, চার্জ করেছিলেন, রান রেটটা হয়তো তার মাথায় ঘুরছিল, বকডাউন হয়ে যাচ্ছিলেন। উই ওয়ান্ট মোর ফেমাস ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন নেক্সট বিপিএল, কে না চায় সেটা, কিন্তু সময়টাই হয়তো বাধা, কারণ এই একই সময়ে বিশ্বব্যাপী আরো 5টা টি20 লিগ হয়। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ, এবারে জাকির তুলে মেরেছেন এবং 6 হয়ে যাবে। এলিভেশনটা ঠিকঠাক হয়েছিল, হাইটটা, ডিস্টেন্সটা সবই ঠিকঠাক ছিল। এক্ষেত্রে ম্যাচ আপসের কথা কি বলবেন? হলো না একটু জাকিরের জোনে বল দিয়ে দিয়েছিলেন মিরাজ, একটু লুপি ডেলিভারি ছিল, বাট লাইনটা ভালো ছিল না। জাকির এটাই চেষ্টা করছিলেন, পকেট ডায়নামো বলে থাকি আমরা জাকির হাসানকে। সেই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগটাকেই তিনি মানে লক্ষ্য করলেন এবং তার উপর দিয়ে চালালেন। রেভো বাইকের উপরে চড়িয়ে দিলেন, বাইকটা ওর বলটা না নিয়ে চলে যায়। দারুণ পিক আপ শট, একেবারে জোনে পেয়েছেন লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য। ওই জায়গায় বল পাওয়াটা একটা উপহারের মতোই, জাস্ট তুলে দিয়েছেন। পাওয়ার জেনারেট করার প্রয়োজনও পড়েনি, যেহেতু পেছন দিকে খেলছিলেন। ব্যাটে বলে কানেকশনটা হলে, টাইমিংটা হলে, ফলাফল যা হওয়ার তাই। ইটস আ ম্যাক্সিমাম, ইটস আ 6। মিরাজ যাচ্ছেন, বোঝাচ্ছেন আমের জামালকে কোন জায়গাটায় বল করতে হবে। সম্ভবত বলছেন পেসন না, স্লোয়ার। অফ বলি লেন্থে পেয়েছিলেন, পিক করেছেন, কিন্তু এলিভেশন পান নাই। মাহমুদুল হাসান জয় শুধু সুন্দর ক্যাচ নেয়ার জন্য ভদ্রলোক মাঠে নামেন। মাহমুদুল হাসান জয় ব্যাটাতে খুব একটা সাহায্য করতে পারছে না খুলনা টাইটান্সকে, কারণ একাদশে খেলার সুযোগ পাচ্ছেন না, কিন্তু ফিল্ডিংয়ে কিন্তু দারুণ ভূমিকা রাখছেন প্রতি ম্যাচেই। দারুণ একটা ক্যাচ, বলটা কিন্তু ফ্ল্যাট গিয়েছিল সামনের দিকে, এবং এই ধরনের ক্যাচ ধরা কিন্তু বেশ কঠিন, যেহেতু বলটা ডিপ ডাউন করছে, নিচে যাচ্ছে। এই ধরনের ক্যাচ আমরা প্রচুর মিস হতে দেখেছি রাতের আলোয়। বলটা সবাই একটু স্লিপারে বলে অভিযোগ করছেন, বাট জয় ও কোনো অভিযোগ করেনি, ক্যাচটা ধরেছেন এবং গুরুত্বপূর্ণ উইকেট খুলনার জন্য এবং সিলেটের জন্য ভালো খবর নয়। জাকির অনেক যেটা চেষ্টা করছেন যে এই গেটে শটটা মারার জন্য, সেটা পারেননি। 13 বলে 8 রান করে ফিরে যাচ্ছেন। আজকে একটু ব্যাটিংয়ে প্রমোশন পেয়েছিলেন, সেটা কিন্তু তিনি ব্যবহার করতে পারলেন না। আরিফুল হক বিপিএল ক্যারিয়ার 75 ম্যাচ, 1136 রান, স্ট্রাইক রেটটা 121। রনি বোল্ড করে দিলেন জাকির, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। সেট ব্যাটসম্যানরা কিন্তু একে একে প্যাভিলিয়নে ফিরছেন এবং সিলেটের 180 রানের স্বপ্নটা মনে হয় একটু কঠিন হয়ে গেল। জাকির হাসান দারুণ ব্যাট করছেন, এবার বল একটু বেশি জোরে মারতে গিয়েছেন। অফ স্টাম্পের ভালো হতো যদি তিনি কাভার দিয়ে মারার চেষ্টা করতেন, লং অফ দিয়ে মারার চেষ্টা করতেন। বলটা ঘুরিয়েছেন, অতটা বাউন্স করেনি।
রনির চমৎকার ব্রেক থ্রু। জাকির হাসান 32 বলে 44 রান করে ফিরে যাচ্ছেন। ভালো ইনিংস জাকির হাসানের। বলটা কিন্তু খানিকটা ভেতরের দিকে ঢুকেছিল এবং কিছুটা সুইং করে ভেতরে কাটব্যাক করে তারপরে ভেতরে ঢুকলো, ব্যাটের নিচের অংশে লাগলো, বোল্ড হয়ে গেল, ইনসাইড এজ হলেন। আবু হায়দার খুব বুদ্ধিদীপ্ত বোলিং করছেন। এই ওভারটা একেবারে পুরো খুলনার ফরে গেছে। 5 বল থেকে মাত্র 2 রান, 1টা উইকেট। টি20 ইনিংসে 2502 রান, 119 স্ট্রাইক রেট সামিউল্লাহ সিনওয়ারির। বলে 1 রান কনসিড করেছেন। পরে বলটা ভেতরে ঢুকেছে, এবারে আউট হবেন আরিফুল হক। হি ইজ গন। এটা কিন্তু প্রথম লাগার সাথে সাথে মনে হচ্ছিল, প্যাডে লাগার সাথে সাথে মনে হচ্ছিল ক্লোজ। নাসুমের বলটা ভেতরে বেশি আসে এবং ইম্প্যাক্টটা হয়তো ইন লাইনই হয়েছে। হাইট একটা ইস্যু হতে পারে, বাট যেহেতু আম্পায়ার আউট দিয়েছেন, আম্পায়ার কলটা বোলারের পক্ষেই যাবে আমি দেখতে পাচ্ছি। বাট উইকেট যদি নাও পান, নাসুম দারুণ বোলিং করছেন। ব্যাটে লাগেনি, ডেলাইট দেখা যাচ্ছে বল এবং ব্যাটের মধ্যে। দেখা যাক পিচ ম্যাটটা কি বলে এবং ইম্প্যাক্টটা কি বলে এবং বলটা কোথায় হিট করে, সেটা এখন বড় বিষয় হবে। বাট মাসুম যদি উইকেট নাও পান, দারুণ ওভার কিন্তু। 16তম ওভারে এসে দারুণ বল করছেন, মাত্র 1টি রান দিয়েছেন, ব্যাটসম্যানকে বিট করছেন এবং হয়তো মিরাজকে এটাও বলছেন যে আমাকে আর একটা আগে আনলে পারতে, আমি কিন্তু একদম খারাপ বলার নই। আলট্রাজ বলছে there is no bat involved, which means আমরা DRS এ যাব। Impact in line, original decision was out, wicket sitting and আরিফুল তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। নাসুমের বাজিমাত, সিলেটের 6ষ্ঠ উইকেটের পতন হবে এবং সামিউল্লাহ সিনওয়ারিকে বাকিটা সময় পারে দিতে হবে টেলেন্ডারদের নিয়ে। একটা সময় মনে হচ্ছিল যে আজকেও বোধহয় 160, 170, 180-র মতো একটা স্কোর হয়তো বা খুলনার তাড়া করা লাগবে। সেটা কি তারা পারবে? স্লোয়ার সুযোগ রয়েছে কারোর জন্য, বলের নিচে রয়েছেন। গুড ক্যাচ ফ্রম মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন খুলনা টাইগার্সের। দেখতে খুব ইজি মনে হয় এই ধরনের ক্যাচগুলো, তবে আন্ডার লাইটস অলওয়েজই একটু ডিফিকাল্ট। সামিউল্লাহ সিনওয়ারি তিনি ফিরছেন প্যাভিলিয়নে। শেষ রিকগনাইজ ব্যাটসম্যান ছিলেন, 13 বলে 9 রান করেছেন। সালমান ইরশাদকে চার্জ করতে গিয়ে ফিরছেন ড্রেসিং রুমে। সিনওয়ারি যেটা বলছিলাম, বটম হ্যান্ড হেভি ব্যাটসম্যান। এই বলটা আসলে অফ সাইডে তার জন্য মারা খুব ডিফিকাল্ট। স্লোয়ার ডেলিভারি ছিল, বাট ভালো ক্যাচ মিরাজের। এই ধরনের ক্যাচ যখন অনেক রাতের আকাশে উপরে ওঠে, এটা আনসাইডেড হয়ে যায় সামটাইমস বোলাররা, ফিল্ডাররা। ভালো ক্যাচ নেই। সিনওয়ারি 13 বলে 9 রান করেছেন। আবারও ইয়র্কার হিট করার চেষ্টা করেছেন, তবে গ্যাপটা খুঁজে পাবেন। সুমন খান গুরুত্বপূর্ণ একটা 4 বের করে দিয়েছেন। তিনি আগে কেন আসেননি? নিহাদুজ্জামান আগে কেন আসেননি? দারুণ শট খেলেছেন কিন্তু। হাসান মাহমুদ প্রথম বলটা একটু স্লোয়ার, ব্যাকফুটে তুলে মেরেছেন সুমন খান। ইট উইল বি আ 6, হিউজ 6। আমি বলেছিলাম সুমন খান আগে কেন আসেননি। এটা একটু চেঞ্জ অফ পেস করতে গিয়েছিলেন হাসান মাহমুদ। তার শক্তির জায়গাটা আসলে ইয়র্কার ডেলিভারি, আমরা জানি তিনি সো অ্যাকুরেট, বাট এই বলটা একটু স্লোয়ার ডেলিভারি করেছেন ব্যাক অফ লেন। সুমন খান গায়ে শক্তি তো আছেই, ব্যাট সুইংটাও ভালো করেছেন। বোলিং কোচ একদম, হেড কোচ একদমই খুশি নন, কারণ এই শেষের এই 5-10 রানটা কিন্তু অনেক জায়গা করেছেন। ইম্প্রোভাইজেশন ফিল্ডারের হাতে জমলো কিনা বশিষ্ঠ। ওয়াটা ক্যাচ বলতে চাচ্ছিলাম, তবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল 6 হয়ে গেছে, তবে তিনি বললেন না, ইটস আউট। তিনি ঠিক মতো ক্যাচটা ধরেছেন এবং এখন হয়তো আম্পায়ার চেক করবেন। প্রথম দেখায় মনে হয়েছে আউট। দারুণ পিক আপ শট না নিহাদুজ্জামানের, বাট গুড প্রেজেন্স অফ মাইন্ড বশিষ্ঠর। মনে হচ্ছে তিনি ভেতরে আছেন, আম্পায়ার অবশ্যই একটু চেক করে দেখবেন, বাট খুব সুন্দর টাইমিং। না, তিনি ভেতরে আছেন, সঠিক সময় বলটা থ্রো করেছেন এবং ঠিক সময়ে ভেতরে চলে এসেছেন। সেকেন্ড অ্যাটেম্পটা যখন ধরেছেন তখন তিনি বাউন্ডারি লাইনের ভেতরে আছেন, আউটই হবেন। এটা ভালো কানেক্ট করেছিলেন নিহাদুজ্জামান, ব্যাড লাক বলাই চলে। ভালো শট ছিল এবং ও ইউটি আউট হয়ে গেলেন।
উইলিয়াম বোসিস তো খুশি হতেই পারেন, তিনি ভালো একটা ক্যাচ ধরেছেন এবং শেষ দিকে ক্যাচের জায়গায় যদি এটা 6 রান হয়ে যেত সেটা কিন্তু প্রেশার ক্রিয়েট করতো খুলনা টাইগার্সের উপর। রুয়েল মিয়া তিনি ফেস করবেন পরের ডেলিভারিটা। পয়েন্টে এসছেন, শর্ট বলের চেষ্টা করেছেন, বল আবারও একেবারে হাওয়ায় ভাসছে, লাইটগুলো থেকে নামছে। মিরাজ নিজে দায়িত্ব নিয়েছেন, দ্বিতীয় ক্যাচটাও তুলে নিলেন তিনি। হাসছেন হাসান মাহমুদ, তিনি নিজেও বলছেন হ্যাঁ লাইটের দিক থেকে নামছিল, দেখা খুব একটা সহজ ছিল না, তবে জোড়া আঘাত একেবারে শেষ ওভারে। ভালো কামব্যাক, প্রথম বলেই 6 কনসিড করার পরে 2টা উইকেট 2টা সিঙ্গেল, যেটা হওয়ার তো হয়ে গেছে প্রথম বলে, তো কামব্যাকটা ভালো হাসান মাহমুদের। মিরাজ এবং বলছিলাম এই ধরনের ক্যাচ কখনোই আসলে খুব একটা ইজি না, দেখে মনে হয় খুব সহজ, তবে আন্ডারলাইজ দিজ আর ডিফিকাল্ট ক্যাচেস টু হোল্ড অন। স্টাম্প বরাবর করেছিলেন, উইকেটের লোভটা হয়তো ছিল তার। ইনসাইডে একটা রান পাবেন 20 ওভার শেষে সিলেট স্ট্রাইকার্স 152 9 উইকেটে। টার্গেট ফর খুলনা টাইগার্স ইজ 153। 1 থেকে 6 58 1 উইকেটে, 7 থেকে 15 67 4টা উইকেট পড়েছে এবং শেষ 5 ওভারটা সবচেয়ে খারাপ বলতে হবে। 27টা রান, 4টা উইকেট, সব মিলিয়ে 150 পেরিয়েছে। এবং আমরা বলছিলাম সিলেট পর্বে পর চট্টগ্রাম পর্বে এসে রাতের কোনো টিমই তারা কিন্তু পরে ব্যাট করে জিততে পারেনি। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কার্ড শুরুর দিকে টপ 3তে 2জন রান পেয়েছেন, বাদ বাকিরা সব সিঙ্গেল ডিজিটসে। সুমন খান শেষ দিকে একটা কন্ট্রিবিউশন দিয়েছেন, তবে জর্জ মুন্সি এন্টারটেইন করেছেন 58 রানের নক। জাকের আলীও ভালো খেলেছেন। 6 জন বোলার বল করেছেন, শুধু আমির তার স্পেল শেষ করতে পারেননি। মেহেদি, আবু হায়দার, হাসান মাহমুদ এবং সালমান ইরশাদ 4টা করে ওভার করেছেন। উইকেটের মধ্যে ছিলেন সব কজন বোলার। নাসুম 1 ওভার করেই একটা উইকেট তুলে নিয়েছিলেন। নিয়মিত বিরতিতে পড়েছিল উইকেট, তবে শেষ পর্যন্ত 152 বেশি করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সের জন্য টার্গেট 153। মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ নাইম শেখ এই ওপেনিং জুটি একটা ম্যাচ পর আবারও ফিরে এসেছে। ইনকামিং ডেলিভারি ডিসিভড, ব্যাটে বলে করতে পারেননি মিরাজ। কোনো সারা শব্দ নেই আম্পায়ারের কাছ থেকে, একদমই অনড়। ওভার পিচড অ্যান্ড পানিশড। মেহেদি হাসান মিরাজ বাউন্ডারি খাতা খুললেন 4-এর মাধ্যমে। চমৎকার শট, একেবারে জায়গা মতো বলটা পেয়েছেন মেহেদি মিরাজ। এই ধরনের বলের খোঁজেই থাকেন তিনি। অবশ্যই তাই, একদম হাফ বলি লেন্থের বল এবং বেশ রুম ছিল বলে, 5th স্টাম্পের বল। এই ধরনের বলে মিরাজ ড্রাইভ করবেনই এবং সেটা চমৎকারভাবে করেও থাকেন। আমরা এক ম্যাচ আগেই দেখেছি যখন ওপেনিংয়ে নেমেছিলেন। রসিয়ে কষিয়ে জমিয়ে মশলাদার একটা 4 মেহেদি হাসান মিরাজের ব্যাটে। বলটা পেয়েছিলেন জায়গা মতো, কোনো প্রকার কার্পণ্য করেননি, সুস্বাদু 4। খুব সহজ, এই জায়গাটাতে আপনি বল করতে চাইবেন না এবং রুয়েল মিয়া চাইলে রিস্টপলিকে জিজ্ঞেস করতে পারেন এই জায়গায় বল করলে রেজাল্ট কি হয়, দেখেছেন তিনি নিজেই। একেবারে হাফ ভলি এবং মেহেদি মিরাজ তার জন্য দুধভাত শট, খুবই সহজে ইনার সার্কেল বিট করে দিয়েছেন। আমি মশলার কথা বললাম, আপনি তারপর ডেজার্টে চলে গেলেন, সেটাই করেছেন। তবে ড্রাইভিং স্লটে নাইম শেখ এ যাত্রা চিন্তা করলেন, মিরাজ চালিয়েছে আমি কেন চালাবো না, 4-এর মান। চমৎকার কাভার ড্রাইভ, কারণ এটা আসলে তবে মিরাজ চালিয়েছে ব্যাপারটা সেটা না বলে যদি ব্যাপারটা এইভাবে চিন্তা করি, টপলি বললো মিরাজকে একটা হাফ বলি দিলাম, নাইমকে না দিলে কেমন হয়। সো সেই জায়গাটায় মনে কাভার আপ করলেন, নাইমকে একটা হাফ বলি বল দিলেন। নাইমও মিরাজের চেয়ে আলাদা না, কাভার ড্রাইভ তারা যথেষ্ট ভালো খেলে, সেই কাজটাই করলেন। রুম পেয়েছেন মেহেদি হাসান মিরাজ, একদম মনে হলো রিপিট টেলিকাস্ট। রুয়েল মিয়াকে যে বলতে 4 মেরেছিলেন, এবার রিস্টপলি। কাজ হচ্ছে না। প্রথম ওভারটার পর ভিন্ন কিছু হয়তো চিন্তা করতে পারতেন সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক, তার হাতে অন্যান্য পেসাররাও ছিল। আরও সেই হাফ ভলি খুব সহজ। মেহেদি হাসান মিরাজ একটা শুরু পেলে তিনি কিন্তু ইনিংস লম্বা করতে স্বাচ্ছন্দ্যেই যেতে পারবেন এবং সে ফ্লাইং স্টারটা পেয়ে গেছেন। স্ট্রাইক রেট 150। মহসিন শেখ হাততালি দিচ্ছেন। এই ধরনের বলের এগেইনস্টে আসলে খুব বেশি পরিকল্পনা করারও কিছু নেই, বল আসবে বাস শটটা খেলবেন ব্যাটার। আউটসাইড এজ, রেজাল্ট একই, 4-এর মার।
জাস্ট ওভারটা শুরু হওয়ার আগে বলছিলাম মিরাজকে আপনি অফিস স্টাম্পের বাইরে হাফ বলি বল, অফিস স্টাম্পের বাইরে যদি হোয়াইট বল করেন সেটা কিন্তু কাট খেলবে। আপনি উইকেট টু উইকেট মিরাজকে যদি বল করতে পারেন সেখানে মিরাজের জন্য কিছুটা স্ট্রাগল করে আমরা দেখেছি, এবং আপনি দেখবেন ডিপ স্কোয়ার লেগ ফিল্ডার কিন্তু রয়েছে, আপনি নিশ্চিন্তেই কিন্তু উইকেটের উপর অ্যাটাক করার চিন্তা করতে পারেন। ভালো শট, ভালো কানেক্টেড, বলটাকে একেবারে বন্দরে গিয়ে পড়বে কিনা, স্টেডিয়ামে থেকেছে, বল নিয়ে কারাকারি, ছক্কা। উইলিয়াম বশিষ্ঠ হাত চালাচ্ছেন অবশ্যই, খুশির অন্ত নেই, পুলিশকে আসতে হচ্ছে বলটা খুঁজে বের করে দিতে। কেউ পকেটে ভরে ফেলেছেন মনে হয় বলটা, বেশ এক্সপেন্সিভ। ওয়াইল্ড একটা ব্যাট সুইং করেছেন মেহেদী হাসান মিরাজ। রুয়েল মেয়ের এই বলটা একদম জোনে পেয়েছিলেন, আর্কে পেয়েছিলেন, রকেট লঞ্চারের মতো শটটাকে লঞ্চ করেছেন, যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, ড্রাইভ করেছেন মেহেদী হাসান মিরাজ, বুলেট গতিতে সীমানা ছাড়ানো 4। চমৎকার টাইমিং, চমৎকার প্লেসমেন্ট, চমৎকার ব্যাটিং। বলারকে নিয়ে খেলছেন মিরাজ, বলারকে রিড করছেন, কোন লাইন লেন্থে বলটা করতে পারে সেটাকে জাজ করার চেষ্টা করছেন। আগের বলটা আমরা দেখেছি তাকে উইকেটের উপর অ্যাটাক করার প্ল্যান করেছে মিরাজ, কিন্তু একটু অফ সাইডে উঠে যেয়ে বলটাকে ফুল সুইং করেছে। হাই রিস্ক শট ছিল, বাট পাওয়ার প্লেতে এই ধরনের শটকে নিশ্চিতভাবে অ্যালাউ করা। আলোচনা করছিলাম, এই যেন একেবারে চা খেয়ে মারলেন মোহাম্মদ নাইম শেখ। এই পরিমাণ সময়টা পেয়েছেন নিহাদুজ্জামানের এই বলটা নেগোশিয়েট করতে। এই সাইলেন্সের রহস্য আবার আহমেদ বিন পারভেজ এক সিপ চাও খাচ্ছেন কমেন্ট্রি বক্সে বসে। দেখেন আপনার এক সিপ খেতে যতক্ষণ সময় লেগেছে, বলটা রিসিভ করতে নাইম শেখ ততক্ষণই সময়টা পেয়েছেন। না যতটা আয়েসি শট, একটু আয়েস করে আবারও লফটেড খেলেছেন। পাওয়ার প্লে শেষ ওভার বলে কথা, উচ্চতা আছে, দূরত্ব নেই, কিন্তু আরিফুল এই পুরো টুর্নামেন্টে যিনি একটা ক্যাচও ড্রপ করেননি, ক্যাচটা কিন্তু ড্রপ করে বসলেন। পেছন থেকে বলটাকে চেজ করছিলেন আরিফুল, অনেক উপরে বলটা উঠেছিল। সুমন খানের এই বলটা মেহেদী মিরাজ ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন মিড উইকেটে, ব্যাটটা ঘুরে গেছে। আরিফুল সাইড ওয়াইজ রানিং করে অনেকটা চিন হাইট থেকে বলটাকে রিসিভ করতে গিয়েছিলেন। সুমন খান বললেন হায় আল্লাহ, কি করলো এটা। পঁয়ত্রিশ পৌঁছে গেছেন মেহেদী মিরাজ, একটা জীবন পেয়েছেন, আবারও চালিয়েছেন, সেকেন্ড লাইফ, ছক্কা। এটা ছিল চনার ডালের সঙ্গে গরুর মাংসের কম্বিনেশনের শট। মেহেদী হাসান মিরাজ বলটাকে পেয়েছেন ডিসেন্ট হাইটে, ব্যাটটাকে সুইং করেছেন, চমৎকার শট। দেখেন কি পরিমাণ স্ট্রেচ ফরওয়ার্ড করেছেন সামনের দিকে মেহেদী মিরাজ, এবং ব্যাট সুইংটা কমপ্লিট ফিনিশিংটা কেমন হয়েছে, তার মানে কতটা রসিয়ে কষিয়ে জমিয়ে শটটাকে খেলেছেন। অপেক্ষা করছি কত মিটারের ছক্কা দেখার জন্য। 83 মিটার। ব্যাকফুটে গিয়ে টেনেছেন, ফিল্ডার আছে সরাসরি তার হাতে। অনেকবার দেখেছি একই ধরনের আউট, আজকে সারাদিনে অন্তত ডিপারটা ক্লিয়ার করতে পারছেন না ব্যাটাররা, এবং এই ক্ষেত্রে 20 রানেই থামতে হলো নাইম শেখকে। এটাকে বলা হয় ব্যাড লাকের কপাল খারাপ, কারণ ট্রেডিশনালি ওই পজিশনটায় ফিল্ডার থাকার কথা না, বাট একদম এটাকে ডিপ মিড উইকেট বলা যাবে না, এটা কাও কর্নার। অর্থাৎ আপনি যদি একদম সেন্টার অফ দ্য ক্রিজ ধরেন, তাহলে সেন্টার অফ দ্য ক্রিজ থেকে সবচেয়ে দূরবর্তী জায়গাটা, সবচেয়ে দূরবর্তী জায়গায় বলটা গেছে ওয়াইডিশ লং অনেরও বাইরে, মিড উইকেট এবং ওয়াইডিশ লং অনের মাঝামাঝি, যেটাকে কাও কর্নার বলা হয়। নাইম শেখ কাও কর্নারে ক্যাচ দিয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে 17 বল থেকে 20 রান করে। ওই পার্টিকুলার সময়টাতে ব্যাটার এক্সিকিউট করতে পেরেছেন কিনা নিয়েছেন। চারটা রান খুব সহজ, 50 মেহেদী হাসান মিরাজের এই চারের সাহায্যে। স্ট্যান্ডিং ওভিয়েশন পাচ্ছেন তিনি তার সতীর্থদের কাছ থেকে, টিম মেম্বারদের কাছ থেকে, তবে মেহেদী এবং আফিফকে। ক্যাচ ইট, কট, গন। আফিফ গ্যাপটা খুঁজে পেলেন না, এ যাত্রাও টাইমিং ভালো হয়েছিল। সামিউল্লাহ সিনওয়ারি নিশ্চয়ই খুশি হবেন, এই ধরনের বলে উইকেট পেয়ে গেছেন।
এটা আসলে নো শট। বলটা করলো এই ধরনের বলারের এগেনস্টে যেটা হয়, এটা মানে 6 মারার উদ্দেশ্যে মেরেছে বলে মনে হয় না, হয়তো বা গ্যাপে জাস্ট খেলেছেন। এটা কোনো শটের পর্যায়ে ফেলা যাবে না, সরি টু সে। আসলে একটু আগে বলছিলাম আফিফের জন্য ইম্পর্টেন্ট একটা ইনিংস হতে পারে, নিজের কনফিডেন্সটা বিল্ড আপের জন্য। এই ধরনের শট খেলে নিজের ইনিংসটাকেও শেষ করার পাশাপাশি খুলনাকেও কিন্তু একটা প্রেশারে ফেলে দিতে পারে। স্লক সুইপ মেহেদী হাসান মিরাজের, ডিস্টেন্সটা পেয়েছেন, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার চেসটাকে গিভ আপ করেছেন। 2 বাউন্সে 3 বাউন্সে বল সীমানার ওই পারে, 4টি রান অনেকক্ষণ পর একটা বাউন্ডারি মেহেদী মিরাজের ব্যাটে। খুব একটা খারাপ বল ছিল না এবং মোটামুটি ম্যানুফ্যাকচার করেছেন, বলের পিচে আসার মতো করে পাটা ফুল স্ট্রেচে এনে তারপর সুইপটা খেলেছেন, নামিয়েই খেলেছেন, খুব একটা বেশি উচ্চতার চেষ্টাও করেননি, মূলত গ্যাপটা বের করার চেষ্টা করছিলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার এবং মিড উইকেটের মাঝখানে। আবারও স্লক সুইপ, ম্যানুফ্যাকচার, ধরা পড়তে পারেন, পড়ার কথা। ক্যাচটা নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজের একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। ওয়াইড আউটসাইড অফ স্টাম্পে বল থেকে টেনে খেলেছিলেন। শেষ পর্যন্ত অ্যাক্রস দ্য লাইন উপরে খেলার খেসারতটা দিতে হলো। আগের যে শটটা খেলেছিলেন সেটা কিন্তু নামিয়ে খেলছিলেন, গ্যাপটা খুঁজছিলেন, এবার একটু লোভী হয়েছিলেন, ভাবছিলেন 6 মেরে দিই। ক্যাচটা ভালো নিয়েছেন শেষ পর্যন্ত। তবে 70 রানের ইনিংসটাকেও বাহবা দিতে হবে, একটা উইকেটও পেয়েছেন। অবশ্যই খুলনা জিতলে ইনিংসটার একটা আলাদা দাম থাকবে। মেহেদী ফিরছেন, 3 উইকেটের পতন, এখান থেকেও কি ড্রামা হতে পারে? পরপর 2টো বল ভালো বল করার পরে 3 নম্বর বলে ভালো বলটাকে যেভাবে মিরাজ বানিয়ে 4 মেরেছে। ইনিশিয়ালি মনে হচ্ছিল খেলবেন স্ট্রেইট, পরে খেললেন সুইপ, বেশ ভালো শট, ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ মিড উইকেটের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। এই ওভারটা শেষ হলো একটা বাউন্ডারির মাধ্যমে। 111 3 উইকেটে খুলনা টাইগার্স। সাফল করেছেন, হোয়াট আ শট, হোয়াট আ শট! বল আর মাঠে রাখাই যাবে না, ছক্কা হয়ে গেল। এরকম বল করলে মাহিদুল অঙ্কন সেগুলোকে ছাড় দেবেন না। রিচে পেয়েছেন, জোনে পেয়েছেন, খেলে দিয়েছেন শট। অবশ্যই তাই, বাজে বলকে পানিশ করতে হবে, সেটা যে ধরনের ক্রিকেটই হোক না কেন। ইভেন টেস্ট ক্রিকেটও আমরা দেখেছি এখন আপনি বাজে বল করবেন সেটাকে আপনার পানিশ করবেই, বিকজ আপনি তখন ভালো বলটাকে খুব ইজিলি নেগোশিয়েট করতে পারবেন, রিল্যাক্সভাবে খেলতে পারবেন। টাইমিং ভালো হয়েছে, গ্যাপটাও খুঁজে পাবেন মাহিদুল অঙ্কন। ফাইনালি 4টা পেয়ে গেলেন। আগে থেকে ইন্টেনশনটা ক্লিয়ার করেছিলেন যে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে সরে গিয়ে শাফল করে রুয়েল মিয়া যে জোনটায় বলটা পিচ করেছেন তার জন্য সহজ একটা ইকুয়েশন ছিল, ইজি পিজি ইকুয়েশন। মাহিদুল ইসলাম অঙ্কন বেশ ভালো ব্যালেন্স রাখতে পেরেছেন। অঙ্কন বড় শট খেলতে চাইলেন, আবেদন হয়েছে, আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার। দেখে কিন্তু মনে হয়েছে একটা ইনসাইড এজ হয়তো ছিল, একটা শব্দ শোনা গিয়েছে। রিভিউ নিয়েছে সঙ্গে সঙ্গে খুলনা টাইগার্স। মাহিদুল অঙ্কন তিনি রিভিউটা নিলেন। সুমন খান নিজেও কিন্তু খুব একটা কনফিডেন্ট না, কারণ যখনই ব্যাটার রিভিউটা চেয়েছেন তখনই তার ফেশিয়াল এক্সপ্রেশন বোঝা যাচ্ছে যে তিনিও হয়তো বা নোটিস করেছেন ইনসাইড এজটা। না, ইনসাইড এজ হয়নি, ইনসাইড এজ হয়নি, একটা শব্দ হয়েছিল, শব্দটা থাই গার্ডের, শব্দটা ব্যাটারের থাই গার্ডের, এবং বলটা যেরকম ডিভিয়েট করেছে। আমরা কমেন্ট্রি বক্স থেকে স্টাম্প মাইক্রোফোন একটা শব্দ শুনেছি, তবে এখন বলতে হচ্ছে শব্দটা আসলে থাই গার্ডের শব্দ ছিল। বলটা যখন থাই গার্ডে গিয়ে হিট করেছে ব্যাক লেগে, তাও আবার, এবং যেরকম ডিভিয়েশনটা হয়েছে মাহিদুল অঙ্কন একেবারেই এই ডিভিয়েশনটা এক্সপেক্ট করেন নাই। পিচিংটা আউটসাইড অফ, ইম্প্যাক্টটা ইনলাইনই হবে, উইকেটসটাও হিটিং হবে। মাসুদুর রহমান মুকুল এই জায়গায় পুরোপুরি স্পট অনই হবেন, তারপর আমরা অপেক্ষা করছি। আল্ট্রারেজ তো আসবেই, এর থেকেও পরিষ্কার একটা জায়গায় আল্ট্রারেজকে আসতে হয়েছিল বল ব্যাটের কোনো সংযোগ বোঝার জন্য। এবারেও এসেছে আল্ট্রা এজ, ব্যাট পেরিয়ে যাচ্ছে, বড় একটা গ্যাপ। ইয়েস ইয়েস, সুমন খান তিনি মাথা নাড়াচ্ছেন হা সূচকভাবে, এবং মাহিদুল অঙ্কন ইতিমধ্যেই দেখছি আপনার স্ক্রিনের বাঁ দিকে ডাগ আউটের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, বশিষ্ঠ ওয়ার্ম আপ করছেন। বল ট্র্যাকারের জন্য বোধহয় অপেক্ষা করতে হবে না এই জায়গাটায়। সুমন খান স্ট্রাইক করলেন। মনে রাখতে হবে খুলনা টাইগার্স 18 বল থেকে 22 প্রয়োজন ছিল রংপুরের সঙ্গে, সেটা কিন্তু তারা তুলতে পারেনি। অঙ্কনে ম্যাচের ক্যানভাসটা রাঙাঙ্কিত করতে পারেননি মাহিদুল।
ফেরত যেতে হচ্ছে প্যাভিলিয়নে। 13 বল থেকে 17 রান করে তিনি ফেরত যাচ্ছেন। সুমন খান বেশ ভালো ডিভিয়েশন পেয়েছিলেন বলটাতে। সো আপনি যখন বড় ধরনের শট খেলতে চান অনেক সময় কিন্তু এটা হয়, এবং আপনি এক্সট্রা কিছু করতে চাইলে তখন এটা হয়। জুটি আবারও পুল শট, শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন, চেয়ে চেয়ে দেখলেন 4 রান, অতীব জরুরি 4টা রান। আপনার কথাটাকে কমপ্লিট করে দেই। তুমি চলে গেলে, আহা বল চলে গেলে সীমানার ওই পারে। চেয়ে চেয়ে দেখা যারা কিছুই করার ছিল না, ডিফাইন লেগ অঞ্চলে কোনো ফিল্ডার ছিলেন না, সেই গ্যাপটাকে বেশ ভালো এক্সিকিউট করেছেন। খেয়াল করে দেখেন একদম ইন্টেনশনালি ডেলিবারেটলি ওই গ্যাপটাকেই বলটা গলিয়েছেন, বডি পজিশনটাও সেখানে নিয়েছেন, বলটাকে ফলো করেছেন শটটা খেলার পর। ফলো থ্রুটা সেটা অবশ্যই তরুণ প্রজন্মের যারা দেখছেন একটা শিক্ষণীয় ব্যাপার। পায়ের উপর বল ফ্লিক করেছেন, একটা রান পেয়েছেন, এবং ওই পজিশনে কিন্তু ফিল্ডার আছেন, অর্থাৎ ব্যাটারকে, তবে তারপরও একটা পার্টিকুলার পজিশনে একটু ব্যাটারকে ব্লক করে রাখাটাও উচিত। ফিল্ডার থাকতে পারে সেই জায়গাটায়, বাট একটু আনইউজুয়াল ফিল্ড সেট আপ বা আনঅর্থোডক্স ফিল্ড সেট আপ কিন্তু করতে পারেন। সিঙ্গেলটাকে খুব বেশি অ্যালাউ করে দেওয়াটাও কিন্তু এই মুহূর্তে সমীচীন নয়। এই কথা যখন বলছি তখন দেখি শর্ট থার্ডের ফিল্ডার পেছনে চলে গেছেন। মিড অফ নিয়ে আসা হয়েছে লং অন এবং ডিপ মিড উইকেটে, এবং ডিপ স্কোয়ার লেগে 3 জন ফিল্ডার আছেন। শর্ট বল মিস করেছেন, 4 বলে 4। অ্যালেক্স রস একটু কি টেনশনে পড়ে গেছেন কিনা, বলটা ঠিকঠাক চোখ রাখতে হবে এই মুহূর্তে। রিস টপলি আরেক ইংলিশম্যান চ্যালেঞ্জ করছেন তাকে। ফিল্ডিং এর অবস্থানটা যেমন রেখেছেন রিস টপলি, আর যাই করেন অন্তত পায়ে বল করতে চাইবেন না, পায়ে বল করতে চাইবেন না, মিডল লেগ করিডোরের সামনে বল করতে চাইবেন না, কারণ ইকুয়েশনটা এখনো যেরকম আছে, স্লো একটা পুশ যদি মিড উইকেটে করেন, যে পরিমাণ গ্যাপ আছে ইজিলি 2 বারের জন্য প্রান্ত পরিবর্তন করতে পারবেন। 4 খুঁজছেন, গ্লোরি শটটা খেলতে চেয়েছিলেন, ঝুঁকিপূর্ণ হতে পারতো, ভাগ্যিস টাইমিংটা হয়নি, নিহাদুজ্জামানের হাতে পড়ে গেলে বিপদটা আরও হয়তো বাড়তো। 3 বল থেকে 3 প্রয়োজন, দলীয় 150 পূর্ণ হয়ে গেছে খুলনা টাইগার্সদের। আমার কাছে অন্তত এখনো মনে হচ্ছে তারা ডেথ ওভার্সে যেভাবে ভালো বল করেছে সেটার সুফলটাই পেতে চলেছে, শেষ দিকে অতটা প্রেশার তাদের ফেস করতে হচ্ছে না। আরেকটু অ্যাটাকিং রাখতে পারে কিনা ফিল্ড সেট আপটাকে এই মুহূর্তে। ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট দুটোই আছে, বাট অন সাইডে সিঙ্গেলটাকে অ্যালাউ করছেন। শর্ট ফাইন লেগ অঞ্চলে এমন একজনকে দেখা যাচ্ছে যিনি খুব বেশি মুভ করতে পারবেন কিনা সন্দেহ আছে। ভালো বল, ভালো বল, রান আউটের সম্ভাবনা। রিস টপলি হয়তোবা থ্রোটা করেননি, ব্যাকআপ ফিল্ডার সেই জায়গাটা ছিলেন না বলে। খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে, খেলা এই মুহূর্তে জমে উঠেছে। 2 বল থেকে 3 রান প্রয়োজন। মেহেদী হাসান মিরাজ চিন্তা করছেন সিলেট স্ট্রাইকার্সের ডাগ আউট হঠাৎ করে তুষার ইমরান সহ সবাই পাম্পড আপ, দর্শক সারিতে যারা আছেন তারাও মজাটা পাচ্ছেন। ফিনিশিং লাইন দেখা যাচ্ছে কিন্তু ওখানে পৌঁছানো যাচ্ছে না খুলনা টাইগার্স। এবার কিন্তু দেখেছে, বল দেখছে গ্যালারি, খুলনা টাইগার্স দেখলো, রান চেজ করে এবারে বিপিএল এ তাদের প্রথম জয়। এই ছক্কার মারটা দিয়ে বসিস্তো খেলাটাকে শেষ করে দিলেন। বল দেখছিল গ্যালারি, পারভেজ বলছিলেন শায়েরি, সবকিছু মিলিয়ে মিলেমিশে একাকার 4 এবং ছক্কা। শেষ স্কোরিং শটটা 6-এর মাধ্যমে ডান অ্যান্ড ডাস্টেড ফর খুলনা টাইগার্স। 6 উইকেটের জয়। চট্টগ্রাম পর্বটা রাঙিয়ে রাখলেন, মাতিয়ে রাখলেন একটা জয় দিয়ে খুলনা টাইগার্স। তালহা জুবায়ের তার অনেক এফোর্ট দেখা গেছে, অনেক এফোর্ট দেখা গেছে মাঠে, তবে রেজাল্টটা সামহাও পাচ্ছিলেন না। আজকের এই জয়ে অবশ্যই সেই রেজাল্টটা পেয়েছেন নাসিরউদ্দিন ফারুক সজীব, আরও একজন লোকাল কোচ মোহাম্মদ সেলিম। এই দলটার কোচিং প্যানেলটা শুধুমাত্র মহসিন শেখ ছাড়া টিম অ্যানালিস্ট মোটামুটি পুরোটাই লোকাল কোচিং প্যানেল। 6 উইকেটের জয় খুলনা টাইগার্সের। সব শেষে রিস টপলি এক্সপেন্সিভ থাকলেন শেষ পর্যন্ত। আরিফুল হাঁটছেন পেছন পেছন, রিস টপলি এবং সিলেট স্ট্রাইকার্সের বাদ বাকি খেলোয়াড়রা এবারে বিপিএল আসরটায় যে ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা তারা করেছিলেন তেমন একটা করতে পারেনি। সিলেটের ঘরের মাটিতে এই 5 ম্যাচের মধ্যে 3টা তাদের হারতে হয়েছিল এবং সেখানে অনেকটা ব্যাকফুটে পড়ে গেছে সিলেট, সেখান থেকে রিকভার করতে পারছে না। আজকেও হারতে হলো, খুবই খুবই ক্লোজ এনকাউন্টার, শেষ পর্যন্ত একটা বল হাতে রেখে 6টা উইকেট হারিয়ে
বা 4টা উইকেট হারিয়ে খুলনা টাইগার্স ম্যাচটা জিতে নিয়েছে। টপ অর্ডারে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্স নক খেলেছেন 70। নাইম শেখের সঙ্গে একটা 50+ পার্টনারশিপ ছিল, পরবর্তীতে আফিফ ইনিংসটা লম্বা না করতে পারলেও মাহিদুল অঙ্কন একটা ছোট ক্যামিও খেলেছেন এবং শেষটা করে দিয়েছেন সেই ইংলিশ অস্ট্রেলিয়ান জুটি অ্যালেক্স রস এবং উইলিয়াম বসিস্তর। পার্টনারশিপটাও সবচেয়ে বড় পার্টনারশিপ টপ অর্ডারে হয়েছে। টপ অর্ডার রান পেলে সাধারণত আপনি ভালো স্টার্ট পাবেন এবং সে কারণেই পরবর্তীতে খুব বেশি চাপ নিতে হয়নি বাকি ব্যাটারদের। প্রথম উইকেট পার্টনারশিপটা বেশ ভালো ছিল। মেহেদী মিরাজের সেখানে কন্ট্রিবিউশন ছিল 25 বল থেকে 43, 20 রান করেছিলেন কন্ট্রিবিউশনে মোহাম্মদ নাইম শেখ 17 বল থেকে। সিলেট স্ট্রাইকার্সের বোলিং কার্ডটা তারা ব্যবহার করেছেন 6 জন বোলার। রিস টপলি এক্সপেন্সিভ 10.96 ইকোনমি, উইকেটও পাননি। রুয়েল মিয়া 9.50 ইকোনমিতে উইকেট নেই। নিহাদুজ্জামান আজকে ভালো বোলিং করেছেন 6.25, 2টা উইকেট। সুমন খান 7.25 ইকোনমিতে 4 ওভারে 29 রান, 1টা উইকেট। সামিউল্লাহ শিনওয়ারি পথের কাঁথা হয়ে দাঁড়িয়েছিলেন খুলনা টাইগার্সের জন্য 5 ইকোনমিতে 15 রান দিয়ে 1টা উইকেট। লাইনে 1 ওভারে বল করেছেন 7 রান দিয়ে কোনো উইকেট নেই। ম্যাচ সামারি টসে জয়লাভ করে 152 উইকেটে সিলেট স্ট্রাইকার্স। জর্জ মঞ্জি 58, 32 বলে জাকির হাসান 44, 32 বলে সুমন খান 5 বল থেকে 12, আলাইনি 8 বল থেকে 9, ইরশাদের 2টা, আবু হায়দার রনি এবং হাসান মাহমুদের 2টা করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 156, 4 উইকেটে 1 বল বাকি থাকতে 6 উইকেটের জয়। মেহেদী হাসান মিরাজ 50 বল থেকে 70, নাইম শেখ 17 বল থেকে 20, অ্যালেক্স রস 23 বল থেকে 20 নট আউট, বশিষ্ঠ 11 বল থেকে 19 নট আউট, নিহাদুজ্জামান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।